জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে প্রায় 50% বেশি বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিন্তু তারা আমাদের গল্প শুনছেন নিয়মিতভাবে। তাদের কাছে আবেদন, আমাদের সাপোর্ট করতে এবং আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য প্রস্তুত করতে আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমরা আমাদের গল্পের প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ শুনছেন জয়া বসাকের লেখা শ্যামাতান্ত্রিকের নূপুর। নির্দেশনা ও সূত্রধরের ভূমিকায় ইন্দ্র। চরিত্রবিন্যাসে আরফান আলী খান। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও স্পেশাল এফেক্টে কৃষ্ণেন্দু। বিভিন্ন চরিত্রে আরফান, শুভ্রজিৎ, কৌশিক, সোনিয়া, কৃষ্ণেন্দু, ঐশী। গল্পটি মন দিয়ে শুনতে থাকুন। গল্পের মাঝে একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করা আছে। প্রতিযোগিতার বিশদ বিবরণ ডেসক্রিপশনে দেওয়া আছে। শুরু হচ্ছে আজকের গল্প, শ্যামাতান্ত্রিকের নূপুর। গ্রামটির নাম মুন্ডেনপুর। অধিক জনবসতিহীন ভেতরের একটি গ্রাম। মোট 60খানা ঘর নিয়ে গ্রামটি গঠিত। শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ওদের নৌকোর মাধ্যমে। আর শহরে যাতায়াত করতে গেলে গ্রামের নিজস্ব একটি ভটভটি ভ্যানের ব্যবস্থা আছে। আশেপাশে আর কোনো গ্রাম এখনও গড়ে ওঠেনি, তার কারণ চারিদিক জুড়ে বিশাল নদী আর জঙ্গল। এই গ্রামে কোনো বিদ্যুৎ সংযোগ হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। আর অসুখ বিসুখ হলে গাছগাছালির ছাল ও তার রস দিয়েই কবিরাজদের দ্বারা কাজ চালিয়ে নিতে হয়। খুব বেশি সমস্যা না হওয়া পর্যন্ত তাদের এখানে এভাবেই কাটাতে হয়। তাদের প্রধান কাজ হলো মাছ ধরা আর ধান চাষ। এই দুই দিয়ে তাদের খুব ভালোভাবে দিন চলছিল। তাছাড়া অসম্ভব ফলদায়ী গাছের জন্য পুষ্টির অভাব হয় না এখানে। গ্রামটির ঘরগুলো সব মাটি দিয়ে তৈরি। নদীর পলি জমে জমে এবং অল্প জলে শুকিয়ে যাওয়া নদী সংলগ্ন তীরের নোনা মাটি তুলে তারা ঘরগুলি বানায়। শোনা যায় স্বাধীনতার যুগে একদল এখানে এসে আশ্রয় নিয়েছিল এবং ওই জায়গাতে তারা ধীরে ধীরে বসতি গড়ে তোলে। প্রথমত, শহরে থাকার মতো তাদের কাছে টাকা পয়সা ছিল না। দ্বিতীয়, নদী সংলগ্ন এলাকায় প্রচুর মাছের আমদানি হয়, তাই তারা এখানেই থেকে গেল। এই গ্রামের 60টি ঘরের মধ্যে একটি ঘর হলো 3 ভাইয়ের, শিবু, কারু ও শ্যামা সোরেনের। বাবা মা কেউ বেঁচে নেই এখন। অবিবাহিত 3 ভাইয়ের বেশ ভালোই চলছিল। তারপর একদিন গ্রামের মোড়লরা ঠিক করলো বড় ভাইয়ের বিয়ে দেওয়া হবে। সেই কথা অনুযায়ী গ্রামের কুলদেবতা বুরুংকুলুর পুজোর মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো ওই গ্রামের মেয়ে গীতার সাথে। সুখে শান্তিতে মাস 6 ভালোই চলল। তারপর একদিন রাত্রেবেলা ছোট ভাই শ্যামাকে ডেকে তার দাদা শিবু বলল, শ্যাম, শোন না, বলছিলাম আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। পেটের ব্যথাটা আবার বেড়েছে।
এই অবস্থায় কাল ভোরে মাছ ধরতে যেতে পারবো না। এদিকে জানিস তো কারু ভীষণ ব্যস্ত মাঠের কাজ নিয়ে, তাই তোকে কালকের মাছটা ধরতে যেতেই হবে। ও পাড়ার মন্টুও যাবে, ওর সাথেই থাকিস। একদিন গেলেই বুঝতে পারবি সব। তারপর 2-1 দিন গেলেই একেবারে পাকা হয়ে যাবি, ভয়ের কিছু নেই। আর হ্যাঁ, শোন শোন শোন, 3টের সময় বেরোবি। তোকে আমার মতো অত আগে বেরোতে হবে না, তবে 2টো লণ্ঠন সাথে রাখবি, একটা নৌকার মাথায় আর একটা মাঝের খুঁটিতে। আর আরেকটা কথা, লণ্ঠন যেন নিভে না যায়, সেরকম হলে চলে আসবি। আর উত্তর দিকে কালীপাহাড়ি মন্দিরের ওই অংশটায় যাবি না, বুঝলি? কেন দাদা? আরে ওই উত্তরে নদী সংলগ্ন জঙ্গল এলাকায় কিছুই নেই, কোনো জনবসতি নেই। তবে হঠাৎ হঠাৎ একটা নূপুরের আওয়াজ শুনতে পাওয়া যেত, আর আগুনের আলোর আভার মতো কিছু দেখতে পাওয়া যেত। অনেক বছর আগের কথা, আমাদের গ্রামের মোড়লের এক আত্মীয়ের বাবা কৌতূহলীবশত ভোর রাতে সেখানে যায়, কিন্তু আর ফেরেনি। তাই কেউ আর ওখানে যায় না। জলজ্যান্ত একটা মানুষ উধাও হয়ে গিয়েছিল। তারপর? কিন্তু আশ্চর্যের বিষয় যে ওই উত্তরের অংশে সবচাইতে বেশি মাছ থাকে। ওই অংশটুকুর জলের রংটা একটু লালচে ঘোলাটে ধরনের হয় 12 মাস। যদিও তারপর থেকে কারো ক্ষতি হয়নি, তবে উত্তরের অংশে নৌকা পড়লেও কিন্তু ওখানকার মাছ কেউ ধরার সাহস পায়নি। জল জ্যান্ত মাছ যেন নদীর উপর ভেসে ওঠে। কোনো কিছুর একটা পাগল করা শব্দে মাছগুলি যেন সারাক্ষণ খলখলিয়ে বেড়ায়। একবার ওই পাড়ার নীরেন লোভে তো জাল ফেলেছিল ঠিকই, কিন্তু সে আর ঘরে নিয়ে আসতে পারেনি। নৌকার উপর পাথর হয়ে পড়েছিল, হতবাক হয়ে বসেছিল। তারপর অনেক কষ্টে সবাই মিলে বাড়িতে এনে কবিরাজি করে ঠিক করেছিল। কিন্তু আশ্চর্য কথা জানিস, আমরা যখন দেখলাম তখন কোনো মাছই জালের ভেতর নেই। নীরেনের মতো পাকা শিকারির জাল থেকে মাছ পালিয়ে যাবে, এটা আমরা কেউই ভাবতে পারিনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন লণ্ঠনটা আমরা দেখতে পাই, তখন সেদিকে আমরা সবাই এগিয়ে যাই। নৌকোতে ওর সঙ্গে ছিল আরও 2 জন, তারা তখন ঘুমোচ্ছিল। আর নীরেনকে দেখলাম পাথরের মতো বসে রয়েছে নৌকার ডেকের ওপর। চোখে মুখে জল ছিটিয়ে ওকে কোনো রকমে আমাদের নৌকোতে তুলে আমরা বাড়ি নিয়ে আসি। দিন 7 একই রকম ছিল নীরেন, তারপর বদ্যি ডেকে ঔষধপত্র দিয়ে সুস্থ হয়েছে। ছাড় ওসব, ওদিকে তুই দেখবি না, যাবিও না, ব্যাস। আর মন্টু তো থাকবে তোর সঙ্গে। সত্যি দাদা, নদীতে যে এত কিছু আছে তা আমরা কিছুই জানতাম না। তুমি আমাদের জন্য কত কষ্ট করো। মাছ ধরে বিক্রি না করলে চলবে কি করে বল? আর কষ্ট। যে যেমন সময়ে পারে যায়, তবে ভোরের দিকে ওখানে বেশি মাছ পাওয়া যায়, তাই আমি ওই সময়েই যাই। ও গিন্নি, শ্যামকে ভাত দিয়ে দাও, ওকে কাল ভোরে উঠতে হবে। খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়, বাইরের ছাউনিতে সব রাখা আছে। তোর বৌদি বিকেলেই সব গুছিয়ে রেখেছে, দেখে শুনে সব নিয়ে যাস। সকলে খেয়ে দিয়ে যে যার মতো শুয়ে পড়ল, কিন্তু শ্যামার চোখে ঘুম যেন আর আসে না। প্রথমবার সে মাছ ধরতে যাবে, তাও আবার একা। তবে একা যাওয়ার একটু উৎসাহ তো আছেই। এতদিন মাঠের টুকটাক কাজ করেছে সে, দাদাদের বেশ আদরের, তাই আজ পর্যন্ত খুব একটা দায়িত্ব তাকে নিতে হয়নি। অদম্য সাহস বলবো না, তবে সাহস মোটামুটি ছিল তার। ভয়টা প্রথম দাদার মুখে শোনার সময় পেলেও এখন যেন কৌতূহল লাগছে ব্যাপারটাতে। সংসারের জন্য নিজে এই প্রথম কিছু করবে, এটা ভেবে সে মনে মনে বেশ আনন্দিত।
এইসব ভাবতে ভাবতে তার চোখটা বুজে এলো কখন। ধুর, কি আজে বাজে স্বপ্ন। ধরফড়িয়ে উঠে পড়ে শ্যামা। হে বাবা, সময় তো হয়ে এসছে। ঘড়িতে 2:30 বাজে। সে আর দেরি না করে সবকিছু রেডি করে নিয়ে জল মুড়ি খেয়ে বেরিয়ে পড়ল। নদীর ঘাটে মন্টুদার সাথে দেখা। কি রে, এত দেরি করলি? আরে অভ্যাস নেই তো, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। ও ও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তা শ্যাম, ভয় লাগছে? আরে না গো, তবে কি জানো তো, প্রথমবার তো, শুধু চিন্তা হচ্ছে কতগুলো মাছ ধরতে পারবো। আরে পারবি পারবি, চল চল। আই, আরে, আস্তে আস্তে আস্তে। তুই এখানে বসে জালের বাঁধনগুলো খুলে ফেল। আরে দাদা সব বুঝিয়ে বলেছে তো, কোথায় যেতে হবে আর কোথায় কি করতে হবে? একদম একদম। বেশ বেশ বেশ। মন্টুদা, বলছি জালটা প্রথম আমি ফেলি? ঠিক আছে, তবে আগে জায়গাটা নির্বাচন করতে হবে কিন্তু। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, দাদা আমাকে সেসব বুঝিয়ে বলেছে। পাড় ছেড়ে অনেকটা দূর যাওয়ার পর নৌকা থামিয়ে জাল ফেলল একটা জায়গায়, ঠিক উত্তরাংশের সেই কালী পাহাড় মন্দিরের খানিকটা দূরে। গোটা দুয়েক মাছ উঠল। এটাতে কি আর মন ভরে? সে আবার কয়েকবার জাল ফেলল, কিন্তু কিছুই পেল না। দাদা, আর একটু দূরে চলো না, ওই ভাঙার কাছে যাই। প্রথম দিকে মন্টুর আপত্তি ছিল, এই এক রত্তি ছেলে বলল বলেই চলে যেতে হবে। যদি কিছু না পাই তাহলে শুধু শুধু হয়রানি হবে। আর ওখানে কোনোদিন মন্টু যাইও নি। তবুও শ্যামার কথায় কেমন যেন একটা মোহের টানে একটু এগিয়ে কয়েকবার জাল ফেলতেই তারা দেখল অসংখ্য মাছ উঠছে। এত মাছ মনে হয় এর আগে কখনো পায়নি মন্টু। আর শ্যামার প্রথম দিন, এত ভালো রোজগার হলো আজ। দুজনে অসম্ভব খুশি। একে প্রথম দিন, আর তারপর এত মাছ। খুশিতে তার যেন আনন্দ আর ধরে না। তারা দুজনেই ভীষণ খুশি হয়ে বাড়ি চলে গেল। সকলের বাহবা পেল শ্যামা। পরপর বেশ কিছুদিন গিয়ে 1-1.5 হাঁড়ি করে মাছ নিয়ে আসতো। বিক্রিবাটটাও ভালোই চলছিল। ইতিমধ্যে দাদা সুস্থ হয়ে উঠল। একদিন শ্যামাকে ডেকে তার দাদা বলল, এই শোন, তোকে আর যেতে হবে না, আমি সুস্থ আছি। আজ থেকে আমিই যাব। দাদা, শ্যাম এখন ভালোই শিখে গেছে, ওকেই যেতে দাও। ও এখন জানে কোথায় জাল ফেললে কিরকম মাছ ধরতে পারবে। তাছাড়াও মাছ তো ভালোই পাচ্ছে ও, ওই বরং যা। হ্যাঁ, আমিই যাবো দাদা, তুমি আরাম করো এখন। এরপর কয়েক মাস খুব ভালোভাবেই কাটছিল তাদের। তারপর হঠাৎ একদিন মাছ ধরতে যাওয়ার পর অদ্ভুত একটা ঘটনা ঘটল শ্যামার সাথে। সেদিন মন্টু ছিল না। আকাশ ভালোই ছিল, ঝড় হওয়ার কোনো কথা ছিল না। নদীর দক্ষিণে মাছ ধরছিল শ্যামা। হঠাৎ ঝড় উঠল শোঁ শোঁ শব্দ করে। তড়িঘড়ি করে নৌকা পাড়ে নিয়ে যেতে চাইছিল, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না তা। বাতাসের বেগ বাড়তেই নদীর জল ফুলতে শুরু করেছে। দাঁড় বেয়ে নৌকোকে কোনো মতেই এগোতে পারছে না সে। লণ্ঠন দুটোই হঠাৎ করে একটা দমকা বাতাসে নিভে গেল। বিভীষিকাময় ঝড়ে নৌকোর গতিটা হঠাৎ বেড়ে গেল। দিশাহীন পথে ছুটে চলেছে শ্যামার নৌকো। এমন এক রুদ্ধ সময়ে হঠাৎ উত্তর অংশটি চোখে পড়ল তার। ঝড়ের শব্দের মধ্যে কানে এলো ভয়ানক এক গোগানির শব্দ, আর তার সাথে
নূপুরের শব্দে চারিদিক যেন রোমহর্ষক হয়ে উঠেছে। তারপরেই টকটকে লাল হয়ে গেল পুরো নদীর দক্ষিণ অংশটা। এদিকে ঝড়ের গতি ক্রমশ ওই পথে তাকে নিয়ে চলেছে। নিজে থেকে বৈঠা দিয়ে আর নৌকোর গতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। হঠাৎ মনে হলো কেউ বা কারা যেন তাকে ঠেলে আছড়ে ফেলে দিতে চাইছে। নৌকোর হালটা ধরে বেশ কিছুক্ষণ লড়াই করার পর সে সর্বশক্তি দিয়ে শেষবারের মতো নৌকোয় দাঁড়িয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু তারপর সব কেমন যেন শান্ত হয়ে গেল। বেশ কিছুটা সময় কেটে গেছে। সকালটা হব হব করছে। এমন সময় হঠাৎ জ্ঞান ফিরেছে শ্যামের। সে দেখে নদীর পাড়ে জল কাদা মাখামাখি হয়ে উপুর হয়ে তার দেহটা পড়ে আছে, আর তার চারপাশে শত শত দুমুখ জোঁক কিলবিল করছে। তার দিকে যেন তারা তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে শ্যামা ভয়ে ধড়ফড়িয়ে উঠে নদীর পাড়ের উপরের দিকে ছুটতে শুরু করে। কিছুটা পথ পেরোতেই দেখতে পেল এক বহু প্রাচীন পোড়া মন্দির। বুকে একটু সাহস পেল সে। এক দৃষ্টিতে মন্দিরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সেই মন্দিরের পথ বরাবর এগিয়ে গেল সে। মন্দিরের সিঁড়ি পার করে বারান্দায় উঠে সোজা তাকাতেই ভেতরে দেখতে পেল এক অতি প্রাচীন মূর্তি। মূর্তিটা এত পুরনো যে বোঝার উপায় নেই সেটি দেবতা নাকি কোনো পৈশাচিক শক্তির মূর্তি। কিন্তু অবাক করা বিষয় লক্ষ্য করল শ্যামা। মূর্তির এক পায়ে তামার নূপুর, এখনো নতুন ও জ্বলজ্বল করছে। নূপুরটা কিন্তু শুধুই একটি পায়ে। মূর্তির আশপাশ থেকে ছমছম শব্দ ঘুরপাক খাচ্ছে। কোথা থেকেই আসছে এই শব্দটা? আচ্ছা, ওই মূর্তির পায়ের নূপুর থেকে নয় তো? এটা জানার জন্যই নূপুরের কাছে গিয়ে ছুঁতেই শ্যামার শরীরে তীব্র বিদ্যুৎ খেলে গেল আর ছিটকে পড়ল কিছুটা দূরে গিয়ে। তারপর মূর্তির পেছনে ও আশেপাশে দেখতে পেল মানুষের মাথার খুলি, হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মন্দিরের ওপরের ছাউনিটা প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কিন্তু এক হাত সামনে থাকা সেই অদ্ভুত মূর্তিটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন তারই দিকে। মূর্তির এক পাশে যজ্ঞের জিনিসপত্রগুলো বেশি পুরনো লাগছে না, প্রায় নতুন। কেউ যেন যজ্ঞ করে রেখে গেছে কিছুদিন আগেই। হঠাৎ করে মাথার ওপর জংধরা ঘণ্টাটা বেজে উঠল। অনুভব করল তার শরীরের আশেপাশে কারা যেন নেচে বেড়াচ্ছে প্রচণ্ড খুশিতে, যেন তারা তারই অপেক্ষায় দিন গুনছিল এতদিন। একটু ভয় পেল শ্যামা এবার। তারপর আর অপেক্ষা না করে সে সেখান থেকে দৌড়তে দৌড়তে জঙ্গলের ভেতরের রাস্তা ধরে ছুটতে লাগলো। দিকভ্রষ্ট হয়ে খুঁজতে খুঁজতে অবশেষে উত্তরের সেই অংশে এসে পৌঁছল। তারপর সেখানে কিনারার পাশে তার নৌকোটি দুলতে দেখে সে একটু মনে সাহস পেল। বেলা তখন 12টা বাজে। বাড়ির লোকজন চিন্তা করছে সেই ভোর রাতে গিয়ে এখনো আসছে না কেন। এত দেরি তো কোনোদিন হয় না তার। বেশ কিছু সময় চিন্তা করার পর শ্যামা এলো। আজ কোনো মাছ ছিল না তার সাথে। হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই কারো সাথে কোনো কথা না বলে সামনে তার বৌদিকে দেখতে পেয়ে, শরীরটা ভীষণ ক্লান্ত আমার, একটু
খেতে দাও, শোবো আমি। আজ ঝড়ের কারণে কোনো মাছ পাইনি, তাই আসতেও দেরি হয়ে গেল। এই কথাগুলো বলেই সে চলে গেল ভেতরে। কেমন যেন নেশাচ্ছন্ন অবস্থায় ছিল শ্যামা। সারাক্ষণ ওই নিয়েই ভেবে যাচ্ছিল, অদ্ভুত ভয়ানক অস্পষ্ট মূর্তিটির কথা। আর ওই এক পায়ের একটা নূপুর, সেই নূপুরটার কথাটাও তার বারবার মনে হচ্ছিল। এরপর শ্যামা খেয়ে দিয়ে ঘরে যাওয়ার পর তার বৌদি নৌকা, লণ্ঠন, হাঁড়ি সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে গিয়ে দেখল নৌকোতে 2টো হাঁড়ি ভর্তি মাছ। সে বিস্মিত হয়ে তার স্বামী শিবুকে ডাক দিল। আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য সুখবর, আমাদের চ্যানেলে প্রকাশিত যে কোনো গল্পের যে কোনো অংশ পাঠ করে ভিডিও পাঠান আমাদের কাছে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভিডিওটি 5 মিনিটের বেশি বা 3 মিনিটের কম যেন না হয়। প্রতি সপ্তাহে 2জন সেরা পাঠকের ভিডিও আমরা জ্যাম হাব শর্টসে প্রকাশিত করব এবং প্রতি মাসে 8 জন পাঠকের মধ্যে একজন সেরা পাঠকের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়। ও মা, কি কাণ্ড! কই গো? আরে শুনছো? কোথায় গেলে? এদিকে এসো। 2 হাঁড়ি ভর্তি মাছ, দেখে যাও। কোথায় কোথায়? দেখি 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 দেখি। সে কি? কিন্তু ও যে বলল আজ মাছ পাইনি। আমাদের চমকে দেবে বলেই হয়তো মিথ্যে বলেছে। যাকগে, ওসব পরে শুনবে। এখন ওঠো তো, ওঠো, মাছগুলো বিক্রি করে এসো আগে। যাও যাও যাও, ওঠো। হ্যাঁ, যাই 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 যাই। শ্যাম, এই শ্যাম, কি হলো? ওঠ, এবার ওঠ, অনেক ঘুমিয়েছিস, সন্ধে হতে চললো। দাদার ডাক শুনতে পেয়েই ধরফড়িয়ে উঠতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করল। ঘুম ঘুম চোখের আবেশে হাতের সাথে কি যেন একটা ঠান্ডা জিনিস লাগলো তার। চোখ মুছে বালিশের পাশে হাত বোলাতেই নূপুরের মতো কিছু একটা হাতে ঠেকল। অতীব শীতল হয়ে আছে এটি। তড়িঘড়ি লণ্ঠনের আলোটা একটু এগিয়ে সে দেখল, হ্যাঁ, এটা সেই নূপুর, সেই পোড়া মন্দিরের পুরনো মূর্তির এক পায়ের তামার নূপুরটি। এবার যেন সত্যিই তার বুকটা একটু ছ্যাঁত করে উঠল। অনেকক্ষণ ভাবার পর একটু একটু করে বুঝতে পারল কিছু একটা অলৌকিক শক্তির কারণে এই সমস্ত কিছু ঘটছে। কই রে, কি হলো তোর? হ্যাঁ, আসছি দাদা। কথাটা বলে শ্যামা বালিশের নিচে তামার নূপুরটি রেখে বেরিয়ে গেল ঘর থেকে। 2 হাঁড়ি মাছ এনেছো আর সকালে বললে কিচ্ছু পাওনি। শ্যামা বুঝতে পারল ওই শক্তির কিছু একটা কারণ তো হবেই নিশ্চয়ই, নয়তো হাঁড়ি শূন্য অবস্থায় নিয়ে ফিরেছি, তাহলে কি করে এত মাছ আসবে? এই সমস্ত কথা ভাবতে ভাবতে সে নিজেকে একটু সামলে নিয়ে গলা ঝেড়ে, আসলে ঝড়ের মুখে পড়ে শরীরটা কেমন একটা হয়ে গিয়েছিল, কাটিয়ে উঠতে পারিনি তখনও, তাই এটা বলতে ভুল হয়েছিল। মাছ আগেই ধরেছিলাম, ঝড়ের মধ্যে আসলে ভেবেছিলাম সব ভেসে গেছে, তাই আর কি। এরপর থেকে কি যেন একটা হয়ে গেল। ধীরে ধীরে মাথার মধ্যে তার শরীর জুড়ে ওই নূপুরের প্রতি ধ্যান জ্ঞান হয়ে উঠল তার মূল। ওই নূপুরটা নিয়েই থাকতো সারাক্ষণ, আর কেমন একটা নেশার ঘোরের মতো সব কিছু করত। কথাও বলতো কম এখন, এমনকি মাছ ধরতে যাওয়ার সময়ও
সে নূপুরটাকে সাথে নিত। ওই উত্তরাংশে যখন মাছ ধরতে যেত সে, নূপুরের নাম করে জাল ফেললেই নিমেষেই 4 থেকে 5 হাঁড়ি মাছ উঠে আসত। সাথে সাথে আবার কয়েকশো বার প্রণাম করে সে এমন ভক্তি দেখাতো যেন এই নূপুর হচ্ছে তার ইষ্ট দেবতা। তার প্রতি তার ধ্যান, জ্ঞান, শ্রদ্ধা দিন দিন যেন বেড়েই চলেছে। তার কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত, বরং ওই নূপুরটি আসার পর থেকে আরো অনেকটা ভালো হয়েছে। তারপর থেকে শুরু হলো তার ধ্যানে জ্ঞানে শুধু ওই মূর্তিটিকে পুজো করা। এর মাস 6-7 পর নিয়মিত ওই কালী পাহাড়ের মন্দিরে যাওয়া শুরু করলো সে। পুজো করা, ধ্যান, সারা শরীরে যজ্ঞের ছাই মেখে দিনের পর দিন তন্ত্র সাধনা করতে শুরু করলো। বাড়ি না ফিরলেও তার মাছের হাঁড়ি নৌকো সমেত ঠিকই চলে আসতো। দিন যত যাচ্ছিল ততই অঘোর হয়ে উঠছিল শ্যামা। কারো ক্ষতি করত না, কিন্তু সমগ্র অদ্ভুত শক্তি যেন তার শরীরে একটু একটু করে বাসা বাঁধছিল। সবাই ধীরে ধীরে জানতে শুরু করলো তার তান্ত্রিক হয়ে ওঠার গল্প, শ্যামা তান্ত্রিকের গল্প। লোকমুখে কথাটা ছড়িয়ে পড়ল। তার দাদা বৌদিরা প্রথমটায় বিশ্বাস করত না, তাই একদিন সন্দেহের বশে সবাই মিলে মন্টুকে সাথে নিয়ে ভোরে উঠে শ্যামা আসলে কোথায় যায় তার পিছু নিল তারা। তারপর তারা অবাক করা জিনিস একটা দেখল। উত্তরের অংশটাতে নৌকোটা পৌঁছতেই হঠাৎ করে চোখের সামনে থেকে উধাও হয়ে গেল শ্যামা ও তার নৌকোটা। তারপর থেকে তাদের সন্দেহটা আরো মজবুত হয়ে উঠল। শ্যামা বাড়ি ফিরলে অনেক বুঝিয়ে বলার পরেও সে এক বিন্দু রাজি হয়নি বাড়িতে থাকার জন্য। কোনো কথাই শোনেনি। তন্ত্রমন্ত্র সাধনার জন্য বাইরে থাকতে শুরু করলো। সেই নদীর চরে থাকতে শুরু করলো সে। সেই নদীর পাড়, কালী পাহাড়ের সেই মন্দির আর নদীর তীর এখন শ্যামার ঠিকানা। বাড়ির লোকজনও কিছুই করতে না পেরে শেষমেশ ওকে ছেড়েই দিয়েছিল। এইরকম চলতে চলতে একদিন পাকাপাকিভাবে শ্যামা বছর 3 হলো বাড়ি আর ফেরেনি। কিন্তু মাছের হাঁড়ি দুটো ঠিকই রোজ নিয়ম করে পৌঁছে যায়। এর মাঝে মেজদা কারু সোরেনের বিয়েও হয়ে যায়। ওরাও যে যার মতো করে কাজে ব্যস্ত। নিজের নিজের সংসারের মাঝে সেরকম একটা মনে পড়ে না শ্যামার কথা, কারণ ওই মাছের হাঁড়ি দুটো বেশ ভালোই রোজগার এনে দিচ্ছে তাদের। তবে বড় বৌদির মনে পড়তো অল্প অল্প। বড়দার ছেলেপিলে ছিল না তো, মেজদার বাচ্চা হবে মাস 5 পর। হঠাৎ একদিন ভর সন্ধেবেলায় শ্যামা ওরফে শ্যামা তান্ত্রিকের আগমন, তার মূর্তি সমেত। দিনটি ছিল শনিবার, অমাবস্যা ছিল সেদিন। পরনে শুধু কোমরের অংশ জুড়ে একটা ধূসর কাপড়ের কাঁছা ছাড়া আর কিছুই ছিল না। হাতে ও গলায় রুদ্রাক্ষ জাতীয় এক বীজের মালা। সারা শরীরে ছাই, চুলগুলো উস্কো খুস্কো মাঝারি ধরনের। বাম হাতে মূর্তিটি আর অন্য হাত জুড়ে সেই তামার নূপুর। 7-8 দিন টানা ঘুম না হলে চোখের লালচে ভাব আর শরীরের যে ভাব শুষ্ক অবস্থা থাকে সেরকমই দেখাচ্ছিল তাকে। পেটটা একেবারে শুকনো, সমান্তরাল। যেমনটি দিনের পর দিন না খেলে হয় ঠিক তেমনি। শ্যামা ভিটের মাটিতে পা ফেলতেই একটা দমকা শীতল বাতাস বয়ে গেল। আর তারপর আমাদের ভিটেতেই আমার দেবীর মূর্তি অধিষ্ঠান করব। দেবী চেয়েছেন
সকলের মঙ্গলের জন্য তিনি এখানেই অবস্থান করবেন, নইলে ভীষণ বিপদ হবে এই মুন্ডেনপুর গ্রামের। তুই আবার তোর ভণ্ডামি বন্ধ কর, এবার ছেড়ে দে সব, আমাদের আর মাছ লাগবে না। ওসব চুরি করে দেয় নাকি কে জানে বাবু। মায়ের নূপুর আমার কাছে আছে, কেউ কিচ্ছু করতে পারবে না। থাকতে দে, নইলে অনর্থ হয়ে যাবে। এতই যদি ভালো চাস তাহলে আমার তো একটাও বাচ্চা হয়নি, এতদিন ধরে অনেক চেষ্টা করলাম, ওষুধ খেলাম, তাহলে দেখা দেখি তোর নুপুরের কত শক্তি। আমার একটা বাচ্চা দে, তার আগে ভিটের কথা তুলবি না একেবারে। তুই যেমন আছিস থাক, আমাদের সমস্যা নেই, আর যা বিপদ আসবে আমরা সকলে মিলে দেখে নেব, তোকে আর এত ভাবতে হবে না। শ্যামার দাদারা এই কথা বলে সকলে যে যার ঘরে চলে গেল। বড় বৌদি অবশ্য তার সাথে দু একটা কথা বলতে চাইছিল, কারণ বিয়ের পর থেকে দেখছে তাকে, একটু হলেও স্নেহ তো করত, কিন্তু শিবুর জন্য তা পারল না। শ্যামা অত্যন্ত অপমানিত বোধ করল নিজেকে, এবং তার রক্তচক্ষু ভিজে এলো। সে দাঁড়িয়ে রইল পাষাণের মতো। তারপর সেই মূর্তি নিয়ে সে বেরিয়ে গেল ধীর পায়ে। আপনি শুনছেন শনিবারের গপ্প। জ্যাম হাব স্টুডিওর শনিবারের গপ্পর আরও কিছু ভালো গল্প শুনতে ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন আর শুনতে থাকুন শনিবারের গপ্প। গল্প শোনার সাথে সাথে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন আমাদের কমেন্ট সেকশানে, আর অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন। এই ঘটনার ঠিক মাস দুয়েক পর গ্রামে একদল শহুরে লোকের আবির্ভাব ঘটল। তাদের ওই গ্রামটি চাই, কারণ শহরে প্রায় বেশিরভাগ মাছই এখান থেকে যায়। তাই মাছের ভেড়ি গড়ে তুললে লাভ দ্বিগুণ পরিমাণে করতে পারবে। তাদের এই অসৎ অভিপ্রায় এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা চায় এই গ্রামের সকলকে সরিয়ে এখানে স্থায়ীভাবে মাছের কালোবাজারি ব্যবসা শুরু করতে। এই জনহীন অরণ্যে নদীর মধ্যে থেকে কি লাভ? এর থেকে বরং শহরে যাও, ওখানে ভালো ব্যবস্থা পাবে। আমরা বাড়ির সমেত জায়গা করে দেব, কোনো অসুবিধা হবে না। ঘরে হ্যারিকেনের আলো নয়, বিদ্যুতের আলো থাকবে, কি বুঝলে? কথাটি বললেন হেড অফিসার হেমন্তবাবু। সকলেই গুঞ্জন করে উঠতেই শিবু মাঝখান থেকে বলে উঠল, আপনারা কি করবেন এখানে? মাছের আড়ত করব। অনেক কষ্টের জীবন পালন করছো তোমরা, এবার একটু আরাম করো, গে যাও। আর যদি না যাই তাহলে আর কি ছিনিয়ে নিতে হবে, কি বলো? কিন্তু তার আগে ভালো করেই বলছি, চলে যাও। আমাদের নিশানা অনেক দিন ধরেই, কিন্তু আজ গ্রামে ঢুকলাম। হেমন্তের এই কথা শুনে সকলে রেগে উঠল। কেউ আর সুস্থির থাকতে পারল না। এই সব বচসার মাঝে হঠাৎ ফাঁকা আকাশের দিক লক্ষ্য করে একজন দুটো গুলি চালালো। তাহলে সকলকে শেষ হতে হবেই, কিছু করার নেই। ঠিক আছে। তারপর তারা সবাই মিলে ঠিক করলো পুলিশের কাছে যাবে, গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলবে। ওদের অনেক ক্ষমতা, তাই হয়তো পুলিশ এই বিষয়টাতে গ্রামবাসীর সাথ দেবে না, কিন্তু তবুও তারা বারবার যাবে, অনুরোধ করবে, কোনো না কোনো উপায় ঠিক বের করবে তারা। এই বলে যে যার বাড়ি ফিরে গেল। এই যে শুনছো, তুমি না বাবা হতে চলেছ। জানো তো, ওকে যেতে দেওয়া আমার ঠিক হয়নি। শ্যামই ঠিক ছিল। আমি কালই ওই উত্তরে গিয়ে ডাকতে যাব ওকে।
আর মেজোকে অন্য সকলের সাথে পাঠাবো থানায়। পরদিন সকালবেলায় রওনা দিল থানার উদ্দেশ্যে সকলে। তখন সবেমাত্র নদী পার হয়ে মেন রাস্তায় উঠেছে। এমন সময় হঠাৎ ওদের সামনে হেমন্তের দলবল চড়াও হয়। কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি শুরু হয়ে যায়। আর এসবের মাঝে হঠাৎ একটা বন্দুকের গুলির শব্দ। শ্যামের মেজদা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। আর তা দেখে ভয়ে কিছু লোক ছুটে পালায়। কিছুজন তখনও পর্যন্ত হাত পায়ে চোট খেয়ে মাটিতে শুয়ে কাতরাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর কোনো রকমে লাশটাকে বাড়িতে ফেলে রেখে চলে যায় গ্রামের কয়েকজন মানুষ। শিবু তা দেখে প্রায় পাগলের মতো করতে লাগলো। বাড়ির বউদেরও একই দশা। গীতা সামলে উঠতে পারছিল না তার মেজ বউকে। বাচ্চা হওয়ার সময় তো প্রায় এসেই গেছে তার, আর মাত্র কয়েকটা দিন। হঠাৎ পরিবেশটা পাল্টে গেল। শোঁ শোঁ বেগে হাওয়া বইতে শুরু করেছে, সাথে মেঘের গুরু গুরু গর্জন। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তারপর সারা দিন রাত এক নাগাড়ে চলল বৃষ্টি। গোটা একটা দিন কারু সোরেনের লাশটা পড়ে আছে। লাশটাকে দাহ করার মতো কেউ ছিল না। ভয়ে সবাই নিজেদের ঘরে। তারপর বাইরে আবার বৃষ্টি। বাইরের বৃষ্টির শব্দের সাথে কান্নাকাটির চিৎকার ভেসে আসছে মাঝে মাঝে। কারণ আরও কয়েকজনের মৃত্যু হয়েছিল ওই দিন সকালের ঘটনায়। পরের দিন একাই নিজের ভিটেতে ভাইকে দাহ করল শিবু। শ্যামকে ডাকতে যাওয়া আর হলো না তার। কয়েকদিনের মধ্যে কেউ কেউ চলে গেল শহরে, আবার কারোর মৃত্যু হলো বিবাদে। একে একে গ্রাম প্রায় ফাঁকা। গ্রামে পড়ে রইল শুধু শিবু, শিবু স্ত্রী আর সদ্য মৃত কারু সোরেনের স্ত্রী। স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে শিবু প্রায় ধরেই নিয়েছিল, মরলে আমি এখানেই মরব, অন্য কোথাও নয়। সেদিন সকালে বিমর্ষ হয়ে বসেছিল সে। এমন সময় হেমন্তের লোকজন এসে পৌঁছয় তার বাড়িতে। না, বোঝাতে আসেনি, এসেছিল শেষবারের মতো বলতে। এই শেষবারের মতো বলে যাচ্ছি, আজ বিকেলের মধ্যেই মানে কেটে পড়, নইলে আজ রাতেই না সব কটাকে কেটে নদীতে ভাসিয়ে দেব। শিবু রাজি হলো না ওদের কথায়, আর সেদিন রাতেই তাদের মেরে ফেলা হলো। চেষ্টা করেও হেমন্তের দলবলদের হাত থেকে নিজেকে আর নিজের পরিবারের কাউকে বাঁচাতে পারল না। একে একে নৃশংসভাবে মৃত্যু হলো শিবুর পরিবারের সকলের। শিবুকে গাছের ডালে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিল ওরা। তারপর শিউলিকে গুলি করে, আর তারপর গীতাকে আরো চরম ও নিষ্ঠুরভাবে মারল। হাত পা বেঁধে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল জ্যান্ত অবস্থায়। এই ঘটনার দিন কয়েক পর লাশটি ভাসতে ভাসতে অমাবস্যার রাতে কালী পাহাড়ের ওই উত্তরাংশে গিয়ে আটকে যায়। শ্যামাতান্ত্রিক নদীর কাছে আসতেই নজরে পড়ে সেই লাশ। তারপর কাছে গিয়ে লাশটিকে ছুঁতেই বুঝতে পারল সব ঘটনা। চোখ বন্ধ করে তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে সে সব দেখতে পেল। কি নিষ্ঠুর, কি কঠোর সে ঘটনা। তারপরেই শ্যামাতান্ত্রিক মন্দিরে ফিরে এসে যজ্ঞ শুরু হলো যেন পৈশাচিক নৃত্য। আকাশ জুড়ে শুধু বিদ্যুতের চমকানোর শব্দ, তবে তার সাথে শোঁ শোঁ বেগে ঝড়ের শব্দ ক্রমাগত বেড়ে চলেছে। মন্দিরের চারপাশ জুড়ে লাল সিঁদুরের চাদর ঢেকে আসছে ধীরে ধীরে। মন্ত্র উচ্চারণ করেই চলেছে দুলে দুলে। চারিদিক জুড়ে এক নৃত্যের সাথে নূপুরের আওয়াজটা ভরে গেছে। এমন সময় হেমন্ত সহ তার দলবল
কোন এক শক্তির টানে টলতে টলতে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলল সেই মন্দিরের পথে, যেখানে শ্যামাতান্ত্রিক বসেছে তার সাধনায়। তারা এক এক করে গভীর অন্ধকারে জঙ্গলের ভেতর শ্যামাতান্ত্রিকের সেই মন্দিরের কাছে পৌঁছে গেল। তাদের কানে কেবল সেই নূপুরের শব্দ, সেই শব্দ যেন তাদের মোহাচ্ছন্ন করে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে চলেছে। আর এমন সময় একটা বিকট হাসি হেসে উঠল শ্যামাতান্ত্রিক। সাথে সাথে কোথা থেকে এক পাল জোঁক কিলবিল করে ছুটে এলো। আবার একটা পৈশাচিক হাসির সাথে একটা ধারালো কিছুর শব্দ। একজনের মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেল, তার সাথে একটা বিকট কান্না। কিছুজন যন্ত্রচালিতর মতো নদীর জলে নেমে গেল ধীরে ধীরে। আর নদীর জলে থাকা রাক্ষসে মাছগুলো মহানন্দে তাদের ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। তারপর শ্যামাতান্ত্রিক তার যজ্ঞবেদী ছেড়ে হেমন্তকে একটা জবা ফুলের মালা পরিয়ে মায়ের সামনে রাখা হাঁড়ি কাঠে তার মাথাটা দিয়ে শ্যামাতান্ত্রিক হাতে নিল একটা বড় খড়গ। তারপর দু হাত তুলে জয় মা বলে সজোরে এক কোপে মাথাটা শরীর থেকে আলাদা করে দিল হেমন্তের। আর তারপর রক্ত মাখা হেমন্তের সেই মাথাটা নিয়ে মায়ের পায়ে সে আলপনা আঁকতে শুরু করলো, অবিকল সেই নূপুরের মতো। এরপর দেবী মূর্তিটার দিকে তাকিয়ে বিকট একটা হাসি হাসতে হাসতে সব কিছুই শান্ত হয়ে গেল। এরপর থেকে কেউ আর ওই গ্রামে আসেনি। এতগুলো মানুষের অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকেই জায়গাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তারপর আর তেমন কিছু শোনা যায়নি। তবে মানুষের মন থেকে মুছে গেল মুন্ডেনপুর গ্রাম। মন্টুর ছেলে অনিমেষ শহরে থাকে। অনিমেষের নাতনি হঠাৎ বায়না ধরল আমার কাছে, আজ গল্প না শোনালে সে ঘুমোবে না। দাদু, ও দাদু, ওই মূর্তিটা কি কোনো ভালো দেবতার ছিল না কোনো অশুভ দেবতার? এতক্ষণ শুনলেন জয়া বসাকের লেখা শ্যামাতান্ত্রিকের নূপুর। জ্যামহাব স্টুডিওর পক্ষ থেকে লেখকের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।